আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ আমি রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে একটি গুরুত্বপূর্ণ গ নম্বর প্রশ্নের একটি সমাধান আমি তোমাদেরকে দেখাবো। এর আগে আমি তোমাদেরকে স্থল সংকেত নির্ণয় দেখিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শতকরা পরিমাণ ও আণবিক ভর দেওয়া থাকলে কোনো মৌলের আণবিক সংকেত নির্ণয় করা যায়। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে আণবিক সংকেত নির্ণয় দেখাবো। এর আগে আমি স্থল সংকেত নির্ণয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখো, আণবিক সংকেত নির্ণয় করতে গেলে তোমাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেভাবে আমি তোমাদেরকে দিয়েছিলাম যে স্থল সংকেত কীভাবে নির্ণয় করতে হয়, সেটা তোমরা ধাপগুলো অনুসরণ করে স্থল সংকেত নির্ণয় করেছিলে। আজ আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রেও আমি তোমাদেরকে কিছু ধাপ দেখাবো। এই ধাপগুলো অনুসরণ করলেই তোমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবা। আণবিক সংকেত নির্ণয় করতে গেলে যেহেতু শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে স্থল সংকেত বের করে নিতে হবে। অর্থাৎ নিয়মগুলো কি তুমি খেয়াল করে দেখো, আমি নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক নম্বরটা ফলো করবা, ধাপগুলো ফলো করবা। তোমরা বোর্ডে লক্ষ্য করো যে আমি কয়েকটি ধাপ দিয়েছি আণবিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে। প্রথম ধাপটা হলো ধরি আণবিক সংকেত সমান স্থল সংকেত ইন্টু এন। অর্থাৎ আণবিক সংকেত বের করতে গেলে যদি কোনো শতকরা পরিমাণ দেওয়া থাকে, মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া থাকে, অর্থাৎ যে যৌগটি তুমি আণবিক সংকেত হিসেবে বের করবা সেই যৌগের মৌলগুলোর শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আণবিক সংকেত সমান স্থল সংকেত ইন্টু এন। তার মানে তোমাকে আগেই স্থল সংকেত বের করে নিতে হবে। তারপর যৌগটির প্রকৃত আণবিক ভর জানতে হবে। অবশ্যই প্রশ্নের মধ্যে তখন যৌগটির প্রকৃত আণবিক ভর দেওয়া থাকবে। যদি আণবিক ভর দেওয়া না থাকে তাহলে ভাস্প ঘনত্ব দেওয়া থাকবে। যদি ভাস্প ঘনত্ব দেওয়া থাকে তখন আণবিক সংকেত সমান ভাস্প ঘনত্ব গুণন 2 এই সূত্র ব্যবহার করতে হবে, তাহলে আণবিক সংকেত পাওয়া যাবে। তাহলে যদি সরাসরি প্রকৃত আণবিক ভর দেওয়া থাকে তাহলে ভাস্প ঘনত্ব দেওয়া থাকবে না, আর যদি ভাস্প ঘনত্ব দেওয়া থাকে আণবিক ভর দেওয়া থাকবে না। এই যদি আণবিক ভর দেওয়া থাকে তাহলে সরাসরি আণবিক ভর বের করে ফেলবো, তখন আমার এটার প্রয়োজন নেই। আবার যদি ভাস্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে প্রকৃত আণবিক ভর দেওয়া থাকবে না, তখন প্রকৃত আণবিক ভর সমান ভাস্প ঘনত্ব গুণন 2 এই সূত্র ব্যবহার করে আমি প্রকৃত আণবিক ভর বের করব। তারপরে খেয়াল করো, যে যৌগটি তুমি স্থল সংকেত বের করবা ওই স্থল সংকেতের আণবিক ভর জানতে হবে। ওই স্থল সংকেতের অবশ্যই আণবিক ভর বের করে নিতে হবে। তারপরে হলো কি 5 নম্বরে এন সমান প্রকৃত আণবিক ভর। তুমি যে প্রকৃত আণবিক ভর পাবা এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রয়োগ করে আবার স্থল সংকেত আণবিক ভর বের করবা। এই প্রকৃত আণবিক ভরকে স্থল সংকেত আণবিক ভর দ্বারা ভাগ করলেই তুমি এন এর মান পাবা। এন এর মানটা 1 নং নিয়মে যদি তুমি প্রয়োগ করো তাহলেই তুমি আণবিক সংকেত পেয়ে যাবা। তাহলে আণবিক সংকেত পেতে গেলে আমাকে কি করতে হবে? এই ধাপগুলো অনুসরণ করতে হবে। তাহলে চলো আমরা একটা প্রশ্নের সমাধান করি। যদি এমন প্রশ্ন থাকে কোনো যৌগে কার্বন 92.3% এবং হাইড্রোজেন 7.7% এবং আণবিক ভর দেওয়া আছে যৌগটির 78 গ্রাম, তাহলে আণবিক সংকেত নির্ণয় করো। এই ক্ষেত্রে তুমি কি করবা? আণবিক সংকেত নির্ণয় করতে গেলে এই ধাপগুলো অনুসরণ করবা। যেহেতু এই যৌগটির উপস্থিত মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া আছে তাহলে আগে স্থল সংকেত তোমাকে বের করে নিতে হবে। এই স্থল সংকেত আমি তোমাদেরকে বের করা দেখিয়েছিলাম কি কি নিয়মগুলো, কি কি ধাপগুলো অনুসরণ করতে হবে। কি ধাপ অনুসরণ করতে হবে? প্রথমে মৌলগুলোর শতকরা পরিমাণের যোগফল 100 আছে কিনা তা দেখাতে হবে। তাহলে মৌলগুলো কি আছে এটা আমি লিখে নেই। দেওয়া আছে কার্বন সমান 92.3%, হাইড্রোজেন আছে 7.7%। তারপরে কি ধাপ অনুসরণ করতে হবে? যে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। কি আছে? কার্বনের শতকরা পরিমাণ আছে 92.3 ভাগ কার্বনের পারমাণবিক ভর কত? 12 দ্বারা আমি ভাগ করব। তারপরে কি আছে? হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে 7.7 ভাগ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 ভাগ করি আমি কত পাই? আমি ভাগ করলে পাইছি 7.7 আর হাইড্রোজেন 1 দ্বারা ভাগ করলে 7.7, এটা আমরা জানি।
তাহলে আমরা কি পাইতেছি খেয়াল করো, এখন যে ভাগফলটা পাইছি স্থূল সংকেত নির্ণয় করতে গেলে পরবর্তী ধাপটি হলো প্রাপ্ত ভাগফলকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি প্রাপ্ত ভাগফলকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করি। প্রাপ্ত ভাগফলকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই। এখন তাহলে এই যে ভাগফলগুলো আছে তাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে, যেমন কার্বনের ভাগফল পাইছি 7.7। এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা আছে ভাগফলগুলোর মধ্যে, অর্থাৎ দুইটাই সমান, তাহলে 7.7 দ্বারাই ভাগ করতে হবে। ভাগফল 1। হাইড্রোজেন কত আছে 7.7, ক্ষুদ্রতম 7.7, ভাগফল 1। এখন যদি আমি স্থূল সংকেত লিখি, স্থূল সংকেত সমান কার্বন হাইড্রোজেন, কার্বনের 1 হাইড্রোজেনের 1, কার্বন পাইছি একটা হাইড্রোজেন পাইছি একটা, তাই লিখলাম। তাহলে স্থূল সংকেত পাইতেছি আমি CH। এই যে খেয়াল করো তুমি, তাহলে আমি এ পর্যন্ত করে এই পর্যন্ত আসতে পারছি, স্থূল সংকেত পর্যন্ত নির্ণয় করতে পারছি। এখন আমি এই ধাপগুলো শুরু করব। তাহলে প্রথমে আমাকে এভাবে স্থূল সংকেত বের করে নিতে হবে। আণবিক সংকেত বের করতে গেলে যদি শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে প্রথমে আমাকে এভাবে স্থূল সংকেত বের করে নিতে হবে। এই ধাপগুলো অনুসরণ করে স্থূল সংকেত বের করে নিতে হবে। এখানে আমি স্থূল সংকেত পেয়েছি CH। এ পর্যন্ত বের করার পর আবার আমি এখান থেকে এই ধাপ থেকে শুরু করবো আণবিক সংকেত। এ পর্যন্ত স্থূল সংকেতের ধাপগুলো শেষ হয়ে গেল, কারণ স্থূল সংকেত আমি এর আগে তোমাদেরকে করিয়েছিলাম। তাহলে যদি প্রশ্ন আণবিক সংকেত নির্ণয় করতে বলে প্রথমে আমাকে স্থূল সংকেত বের করে নিতে হবে, তারপরে আমাকে এই ধাপগুলো অনুসরণ করতে হবে। তাহলে আমি স্থূল সংকেত কি পেয়ে গেছি CH। তাহলে আমি এখান থেকে শুরু করি। এখন আমি স্থূল সংকেত পেয়ে গেছি কি CH। তাহলে আণবিক সংকেত প্রথম ধাপে আসো, ধরি আণবিক সংকেত সমান কি দেওয়া আছে, স্থূল সংকেত ডান পাশে নিচে ছোট করে n লিখতে হবে মূল সংখ্যা বের করার জন্য। তাহলে স্থূল সংকেত কি পাইছি আমি CH, ডান পাশে নিচে ছোট করে n লিখে দিলাম। তারপরে কি বলছে, যৌগটির প্রকৃত আণবিক ভর জানতে হবে। দেখো প্রশ্নের মধ্যে আছে আণবিক ভর সমান 78 গ্রাম, তাহলে এটি প্রকৃত আণবিক ভর। যদি প্রকৃত আণবিক ভর না দেওয়া থাকতো তাহলে অবশ্যই ভাস্ব ঘনত্ব দেওয়া থাকতো, তখন প্রকৃত আণবিক ভর সমান ভাস্ব ঘনত্ব 2 লিখে আমি প্রকৃত আণবিক ভর বের করে নিতাম। আমার যেহেতু প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া আছে প্রকৃত আণবিক ভর সমান 78 গ্রাম, তাহলে আমি লিখবো প্রকৃত আণবিক ভর। তাহলে আমি কি লিখবো, প্রকৃত আণবিক ভর সমান, আমার দেওয়া আছে কত 78 গ্রাম, এই যে 78 গ্রাম। তারপরে আমাকে কি জানতে হবে, প্রকৃত আণবিক ভর পর্ব চলে গেল আমার। তারপর আছে স্থূল সংকেত আণবিক ভর। স্থূল সংকেত আমি পাইছি CH, তাহলে স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের আণবিক ভর সমান কার্বনের ভর কত আছে 12 যোগ হাইড্রোজেনের ভর কত আছে 1, যোগ করলে আমি কত পাইতেছি 13 গ্রাম। তারপরে নিয়মটা আমার কি আছে, n সমান প্রকৃত আণবিক ভর বাই স্থূল সংকেতের আণবিক ভর। সুতরাং তাহলে আমি লিখবো n সমান প্রকৃত আণবিক ভর, প্রকৃত আণবিক ভর আমার কত দেওয়া আছে 78, ভাগ স্থূল সংকেতের আণবিক ভর কত দেওয়া আছে 13। দেখো আমার n এর মান বের হবে, তাহলে n সমান আমি কত পেয়েছি 6। এখন n এর মান তুমি এই 1 নং নিয়মে প্রয়োগ করতে হবে। এই যে n এর মান 1 নং নিয়মে প্রয়োগ করতে হবে। 1 নং নিয়ম কোনটা পাইছি আমি, এই যে আণবিক ভর সমান স্থূল সংকেত ইনটু n, এই যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইনটু n, এই যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইনটু n লিখি আমি। সুতরাং আণবিক সংকেত সমান CH ইনটু n, n এর মান আমি পেয়েছি 6। তাহলে আমি যদি যার যার পরমাণু সংখ্যা দিয়ে দেই, তাহলে C6H6, এটার নাম হলো বেনজিন। এভাবে আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারি যদি কোনো যৌগে তার মৌলগুলোর শতকরা পরিমাণ ও আণবিক ভর দেওয়া থাকে, তাহলে এভাবে আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারি।